Welcome to accounting school. Today we will discuss about non-current assets and depreciation, which is in chapter 10 of accounting subject of certificate level of Institute of Chartered Accountants of Bangladesh. This chapter I will discuss in two videos. Today I will discuss part 1, where I covered theoretical aspects of this chapter, and in part 2 I will discuss about mathematical aspects and how we will journalize, how we will record in accounting book about non-current assets and depreciation will be discussed in part 2. আমরা অ্যাসেটের বিভিন্ন ক্লাসিফিকেশনের কনসেপ্টগুলো পূর্বের বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব নন কারেন্ট অ্যাসেটের কস্টের মধ্যে কি কি ইনক্লুড হয়। বই যেভাবে বলছে, the cost of non-current assets includes all amount incurred to acquire the assets and any amount that can be directly attributable to bringing the assets to the location and condition necessary for it to be capable of operating in the way intended by management. That means একটা অ্যাসেট যেটা একটা প্রতিষ্ঠানকে ফিউচার ইকোনমিক বেনিফিট প্রোভাইড করবে, সেই ফিউচার ইকোনমিক বেনিফিট প্রোভাইড করার জন্য সেই অ্যাসেটটাকে ক্যাপাবল অপারেটিং করার জন্য, অপারেটিং এ ক্যাপাবল করার মোডে আনার জন্য, ওই অ্যাসেটটাকে ওই লোকেশনে আনার জন্য যে কস্টটা ইনকার্ড হয় সেই কস্টটাই হচ্ছে কস্ট অফ নন কারেন্ট অ্যাসেট। এই কস্ট অফ নন কারেন্ট অ্যাসেট কি কি ইনক্লুডস করে? পারচেজ প্রাইস, ডেলিভারি কস্ট, স্ট্যাম্প ডিউটি অ্যান্ড ইনপুট ডিউটি, কস্ট অফ প্রিপেয়ারিং দ্য সাইট ফর ইনস্টলেশনস অ্যান্ড অ্যাসেম্বলি অফ অ্যাসেটস, প্রফেশনাল ফি, কস্ট অফ টেস্টিং। এক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি অথবা ইনপুট ডিউটির কোনো পার্ট যদি থাকে, যেই ডিউটিগুলো রিকভার করার ওয়ে থাকবে, সেই রিকভার করার পার্টগুলোকে ক্যাপিটালাইজ করা যাবে না। যেই পার্টটা ইরিকভারেবল সেই পার্টটাকেই শুধুমাত্র ক্যাপিটালাইজ করা যাবে। যেমন সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলেটরি ডিউটি, সিডিআরডি, কাস্টমস ডিউটি, এগুলো ইরিকভারেবল, এগুলোকে ক্যাপিটালাইজ করা যাবে। বাট ইন দ্য কেস অফ এআইটি, which can be recoverable, this will not be included in cost of non-current asset. ওই সময় বিভিন্ন কস্ট থাকে যেগুলোকে আমরা আবার ক্যাপিটালাইজ করব না, যেগুলোকে সাথে সাথে আমরা এক্সপেন্স হিসেবে রিকগনাইজ করে দিব। সেগুলো হচ্ছে জেনারেল ওভারহেড কস্ট, ট্রেনিং কস্ট ফর স্টাফ, ফুয়েল ইন এ ভেহিকেল অন ডেলিভারি অ্যান্ড লাইসেন্স ফি। এই চার রিলেটেড যেই কস্টগুলো ইনকার্ড হবে একটা নন কারেন্ট অ্যাসেটকে লোকেশনে আনার জন্য, to be capable of operation and that will provide future economic benefit, এই এক্সপেন্সগুলোকে আমরা ক্যাপিটালাইজ করব। এবার সাবসিকুয়েন্ট যেই এক্সপেন্সগুলো ইনকার্ড হবে সেই পেমেন্টগুলোর ক্ষেত্রে কোনটাকে আমরা কস্ট হিসাবে রিকগনাইজ করব, কোনটাকে আমরা এক্সপেন্স হিসাবে রিকগনাইজ করব। যদি সেটা ইনহ্যান্সমেন্ট এক্সপেন্ডিচার হয়, অথবা মেজর ইমপ্রুভমেন্ট রিলেটেড কোনো পেমেন্ট হয়, অথবা মেজর ওভারহোলের কারণে কোনো পেমেন্ট হয়, সেইগুলোকে আমরা সাবসিকুয়েন্ট কস্ট হিসাবে রিকগনাইজ করব, দ্যাট মিন্স নন কারেন্ট অ্যাসেট হিসাবে রিকগনাইজ করব। আর যদি কস্টটা রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স রিলেটেড হয়, which will actually incur to carried out simply to maintain the existing performance কে মেইনটেইন করার জন্য যদি কোনো কস্ট ইনকার্ড হয় in the name of repair or maintenance or in any other form, it will be recognized as subsequent expense, it will not be capitalized. এবার আমরা নন কারেন্ট অ্যাসেটকে পিরিয়ডিক্যালি এক্সপেন্স হিসাবে চার্জ করব, যেটাকে আমরা কস্ট হিসাবে রিকগনাইজ করব। সেটার জন্য আমাদের মেজারমেন্টের মডেল আছে দুইটা। as per IS 16 মডেল দুইটা হচ্ছে, একটা হচ্ছে কস্ট মডেল, another is revaluation method. In the cost model, based on historical data subsequent expense are recognized, that means depreciation recognized করা হয় historical cost এর উপর বেস করে। In the revaluation model, based on the current market price, subsequently যে অ্যাকাউন্টিং এন্ট্রিজ বা যেই পোস্টিং গুলো দিতে হয় সেই এন্ট্রিগুলোর জন্য বেসড অন কারেন্ট মার্কেটের উপর বেস করে ওই এন্ট্রিগুলো দেওয়া হয়, সেটা হচ্ছে রিভ্যালুয়েশন মডেল। এবার depreciation is a systematic allocation of cost of an asset less its residual value over its useful life. That means একটা অ্যাসেটে যেটা আমরা ক্যাপিটালাইজ করি, ওই অ্যামাউন্টটা থেকে রেসিডুয়াল ভ্যালু বাদ দিয়ে এটার ওভার দ্য ইউজফুল লাইফের যে ইয়ার থাকে সেই ইয়ার দ্বারা ভাগ করে
আমরা যেই কস্টটা পাবো সেই কস্টটাকে পিরিয়ডিক্যালি ডেপ্রিসিয়েশন হিসেবে চার্জ করব, যেটাকে আসলে আমরা ডেপ্রিসিয়েশন বলে থাকি। দ্যাট মিন্স ডেপ্রিসিয়েশন ইজ দ্য সিস্টেমেটিক এলোকেশন অফ কস্ট অফ অ্যান অ্যাসেট। এবার এই ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করার সময় আমরা তিনটা ফ্যাক্টর কাজ করে। ওয়ান ইজ অ্যাসেট কস্ট, অ্যানাদার ইজ ইউজফুল লাইফ, অ্যান্ড থার্ড ওয়ান ইজ রেসিডুয়াল ভ্যালু। এই ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করার জন্য আমাদের বইয়ে দুইটা মেথডের কথা বলা আছে। ওয়ান ইজ স্ট্রেট লাইন মেথড, অ্যানাদার ইজ রিডিউসিং ব্যালেন্স মেথড। কিন্তু পরীক্ষার সময় আরো বিভিন্ন মেথড আসতে পারে, এবং প্রিভিয়াসলি পরীক্ষায় এই দুইটা মেথড বাদেও অন্য মেথডগুলো নিয়ে আসছে। আমরা চারটা মেথড, প্রবাবল মেথড নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড, ডাবল ডেক্লাইনিং ব্যালেন্স মেথড হুইচ ইজ অলসো কল্ড এজ রিডিউসিং ব্যালেন্স মেথড, ইউনিটস অফ প্রোডাকশন মেথড, সাম অফ ইয়ার ডিজিট মেথড। ফার্স্টলি স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথডে প্রত্যেক ইয়ারে সমান ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়। সেটা ক্যালকুলেশন করার নিয়ম হচ্ছে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু divided by useful life. And in the case of double declining balance method, it's calculated based on beginning book value into rate of depreciation. If we want to calculate the rate of depreciation, then we will divide 100 by number of useful life. Then we will get the rate of depreciation. As for example, যদি useful life 5 years হয়, then we will divide it 100 divided by 5, then the rate of depreciation will be 20%. And if the useful life is 4 years, then 100 divided by 4, that where the depreciation rate will be 25%. In that way, if rate of depreciation is not available in the question, then we will calculate the rate of depreciation in the case of double declining balance method. এই মেথডে পূর্বের বছর প্রথম বছরগুলোতে ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টটা বেশি থাকে, এবং পরবর্তীতে ডেপ্রিসিয়েশনের এই অ্যামাউন্টটা আস্তে আস্তে কমতে থাকে, যেহেতু বিগিনিং বুক ভ্যালুর উপর ডেপ্রিসিয়েশনটা চার্জ করা হয়। সাপোজ একটা অ্যাসেটের ভ্যালু 10,000 টাকা, এটার ডেপ্রিসিয়েশন রেট হচ্ছে 10%। ফার্স্ট ইয়ারে 1,000 টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করা হলে পরবর্তী বছরে গিয়ে 10,000 বিয়োগ 1,000, তখন বিগিনিং বুক ভ্যালু হবে 9,000 টাকা। সেই 9,000 এর উপর 10% ডেপ্রিসিয়েশন চার্জ করা হবে। দ্যাট মিন্স তখন ডেপ্রিসিয়েশন হবে 900 টাকা। প্রতি বছর বছর ডেপ্রিসিয়েশনের রেটটা কমতে থাকে। ইউনিট অফ প্রোডাকশন মেথড। ইউনিট অফ প্রোডাকশন মেথডটা হচ্ছে একটা অ্যাসেট কত ইউনিট প্রোডাকশন করার জন্য ক্যাপাবল, সেই নাম্বার অফ ইউনিটের উপর বেস করে যদি কোনো ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করা হয় এবং এটাকে ওভার দ্য পিরিয়ডে ভাগ করে দেওয়া হয়, এলোকেট করা হয়, সেক্ষেত্রে সেটা হচ্ছে ইউনিট অফ প্রোডাকশন মেথড। ইউনিট অফ প্রোডাকশন মেথডে ক্যালকুলেশন করার নিয়ম হচ্ছে নাম্বার অফ ইউনিটস প্রডিউস ডিভাইডেড বাই লাইফ ইন নাম্বার অফ ইউনিটস ইনটু কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু। দেন নাম্বার 4 সাম অফ ইয়ার ডিজিট মেথড। এই ক্ষেত্রে আমার প্রথম দিকের বছরগুলোতে ডেপ্রিসিয়েশন বেশি চার্জ করা হয়। ধরে নেওয়া হয় যে একটা অ্যাসেটের প্রথম বছরগুলোতে তার ক্যাপাবিলিটি বেশি থাকে, সে বেশি প্রডিউস করতে পারে, সে বেশি ইকোনমিক সার্ভিস প্রোভাইড করতে পারে, সেই জন্য এটাকে প্রথম ইয়ারগুলোতে বেশি ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়। এই ক্ষেত্রে এটা ফর্মুলা ক্যালকুলেশন করার ফর্মুলাটা হচ্ছে রিমেনিং লাইফ ডিভাইডেড বাই সাম অফ ইয়ার ডিজিট ইনটু কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু। এই মেথডগুলো নিয়ে আমি অন্য একটা ভিডিওতে ডিটেল আলোচনা করেছি। আপনারা কেউ যদি এই মেথডগুলো সম্পর্কে ডিটেল জানতে চান, তাহলে আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য আরো ইজি হবে। আর এই চ্যাপ্টারে ম্যাথমেটিক্যাল যে অ্যাসপেক্টস গুলো থাকবে, এবং হাউ ইউ উইল জার্নালাইজ দিস entry related to non-current asset capitalization and depreciation, I will discuss in part 2. I will discuss in part 2. Thanks for watching. If you have any questions regarding this video, you can ask me in comment section. I will try my best to ask every question that you will ask. Thanks for watching.